আমি সাকিব হাসান মিলন ওয়েবসাইট প্রকাশনা ও প্রযোজনা সম্পাদক। এখন দাঁড়িয়ে আছি বাতিঘরের বইমেলায় বাতিঘরের স্টলে। আমাদের সাথে আছেন থ্রিলার সম্রাট নাজিমউদ্দিন। তো আমরা নাজিমউদ্দিন ভাইয়ের সাথে আজকে আড্ডা দিব এবং থ্রিলার নিয়ে প্রচুর কথাবার্তা বলবো। বইমেলায় এসে কেমন লাগছে? সবচেয়ে ভালো লাগে, ভালো লাগছে। এবার বইমেলায় আপনার কী বই এখন পর্যন্ত আজকে একটা বই দিলাম, এটাই আপনার কি মনে হয় 5-7 বছরের জরুরি মানে জরুরি বলতে যেটা বোঝা যে বই তো বইয়ের জায়গাতে আছে, সেন্টার জায়গাতে আছে, যেটা যে অন্যান্য অনুষঙ্গ বেড়ে গেছে। যেহেতু বই মেলাটা একটা বিরাট ইভেন্ট, এটাকে পুঁজি করে নিজের কী বলে এটাকে প্রচারণা করার জন্য অনেকে আসছে। ওই হিসেবে অনেকে বলে সারিয়ে গেছে, কিন্তু আমি তো দেখি জরুরি বাড়ছে। আপনার ব্যাপারে প্রায় একটা অভিযোগ ছিল, ইদানিং নাকি আপনি লেখালেখি নিয়ে আগের মতো কারণ আপনার পাঠকেরা হচ্ছে অনেকদিন ধরে আগ্রহ এই বিষয়ে আপনি ব্যাপারটা হচ্ছে কি, বই লেখা তো আসলে একটু সময়ের ব্যাপার। আমার যেহেতু একটা পাবলিকেশন হিসেবে পাবলিশার তো আমি নিজে, ফলে এখানে সময় দিতে গিয়ে আমার ওটার কারণে অনেক কিছু চাইতে পারি না সময় বের করতে। কিন্তু এর অর্থ এই না যে বইগুলো বের হবে, হয়তো একটু দেরি হয়ে গেছে, তবে আশা করি এখন থেকে রেগুলারই। আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ শোনা যায় যে এই যে আপনি বলেন দুটো কাজ একসাথে সময় ম্যানেজ করতে, সেই জন্য কি আপনার গল্পগুলো লিখতে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে? গল্প তো আমি তাড়াহুড়ো করে লিখলাম। একটু আগে যে অভিযোগটা করলেন যে বই বেরোচ্ছে না, তারা তো এটা মিলল না। আচ্ছা, এমন ধরেন আপনার রবীন্দ্রনাথ এখানে কখনো থেকে বলা যায় মানে মৌলিক ফিল্মে বাংলা ভাষা একটা মাস্টার এইটার দিক থেকে এইটা নিয়ে কিন্তু পাঠিকার একটা প্রতিক্রিয়া আছে, কিন্তু মোটামুটি একটা মিশ্র প্রতিক্রিয়া না, ওটা ওটা শুরু থেকে প্রথম বইটাকে হিসেবে মনে রাখে ওইরকম বানানো যায়। তো ওইটা শুরুতে কেউ বলছে এটা ফেসবুকে খুবই কম সংখ্যক মানুষ, কিন্তু বই বিক্রি কিংবা পাবলিশের দ্বারা ইন্টারাকশন এটা বলে না যে এটা বললেন, এটা একদমই বাস্তবায়ন। আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে আপনার যে বলতে গেলে আপনার অনুবাদ করেই আসলে আমি বড় হয়েছি এবং আপনি তো শুরুতে তো অনুবাদক ছিলেন, আপনি আসলে কখন মনে করলেন যে মৌলিক ছিল না আমি করতে পারি নাকি আপনার আগে থেকে প্ল্যান থাকতে হবে না, প্ল্যানটা করতে বাস্তবায়ন করতে হবে। সেটা যখন করতে গেলাম তখন দেখুন বাংলা বাজারের বেশিরভাগ প্রকাশক তাতে খুব একটা ঠিক আছে, ওনারা কেন রিস্ক ওনাদের কাছে থ্রিলার জন্মটা তখন ছিল পেপার ব্যাগ সেবা প্রকাশনী, এটা তো মানে হার্ড কপি থেকে আমার এটাকে সব কিছু মিলে আমি সাপোর্টটা পাইনি দেখে আমার নিজের প্রতিষ্ঠান দিয়ে আমি শুরু নিজের প্রতিষ্ঠান দিয়ে করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে হয়তো কিছু ক্যাপিটাল লাগে। আমি আসলে অনুবাদ করেছিলাম দুটা জন্য, ক্যাপিটাল ট্রেন করার জন্য হচ্ছে পাঠককে নতুন জন্ম থ্রিলারগুলো পরিচয় করে দেয়, যে কন্টেম্পোরারি থ্রিলার এমন জেমস এফডি চেঞ্জ কিংবা আগে যারা লিখত জেমস বন্ড রাইটার, তারা যারা লিখত ওইটা তো অনেক আগে তো কন্টেম্পোরারি থ্রিলারগুলোর সাথে আমাদের পাঠকের মোটামুটি পরিচয় খুবই কম ছিল। অনুবাদ তো নেই, বইও পাওয়া যেত, আর যেগুলো পাওয়া যেত সেগুলো খুবই নিম্ন। ফলে আমাকে ওই কিছুদিন আমাকে ওই কাজটা করে যেতে হয়েছে। শুরু থেকে আমার একটা লক্ষ্য ছিল যে আমি আপনার থ্রিলারের প্রতি ভালোবাসাটাকে আপনি কেন থ্রিলার বেছে নিলেন? যখন থ্রিলার এসেছে সেই সময় কিন্তু বাংলাদেশের সাহিত্য এখনও খুব বেশি ডেভেলপ না, আবার সেই সময় তো আরও একদমই ছিল। আপনি তারপরেও কোনো থ্রিলার আমি তো ওই কাজটাই করবো যেটা আমি এখন অনেকে স্বপ্ন দেখে বিরাট স্বপ্ন দেখে
স্বপ্ন দেখতে হলে তো একটা বিবেচনা করতে হবে যে আমি এটা অ্যাচিভ করতে পারি যে এটা আমার দ্বারা হবে না। এই অ্যাসেসমেন্টটা তো খুবই দরকার। স্বপ্ন তো অনেকেই বড় দেখতে পারে, সবাই বড় দেখতে পারে। স্বপ্নে যখন খাবো সেটা কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে তো অ্যাবিলিটি ওই অ্যাসেসমেন্টটা তো করতে হবে। আমি নিজে মনে করছি আমি কী ধরনের লেখা লিখতে পারি আমার কাছে মনে হচ্ছে যে ওইটাই আর কোনো বড় কোনো কারণ সেটার প্রতি প্রেরণা আছে। সবথেকে বড় কথা হচ্ছে আমার এটা পড়তে ভালো লাগে, আমার গল্প পড়তে ভালো লাগে। লেখক হিসেবে আমি ছিলাম পাঠক। আমি যখন লিখবো তখন আমার কাছে মনে হচ্ছে এইটাতে আমি সিম্পল আমি মনে করেছি আমি আপনার এবার যে কাল যে এই বইটা সম্পর্কে এটা হচ্ছে আমার প্রথম বই নেমেস। ওটা পরে সিরিজ হয়ে যায়। আগে যেটা নাম দিয়েছিল ওইটা সপ্তম বইটা বের হলো আছে একটু আগে। খুবই ভালো লাগছে কারণ 2010 সালে আজকে 24-এর সপ্তম বইটা বের হলো। খুবই ভালো লাগছে। এটা আমার আগে অনেক অনেক বড় বড় আমাদের প্রচুর পড়তে হবে। পড়াটা শুধুমাত্র নিছক পাঠক হিসেবে পড়লে হবে, লেখক হিসেবে এই লেখকটা কেন এইভাবে লিখল, এই যে কেন লিখল, কীভাবে লিখল, কি এটি আমরা যেতে একেবারে গভীরভাবে পড়া। এই পড়াটাই আসলে লেখক আমার কাছে আমি তখন বুঝতে পারি যে আচ্ছা এই টেকনিক একটা তো টেকনিক আছে, সাহিত্যের টেকনিক আছে, সব কিছু মানে আপনার টেকনিকটাকে যদি ওই টেকনিক্যাল ব্যাপারগুলো ভিতরে অর্থ করা যায় ওই পাখেন বাকিটা আমার ভিতরে যদি লেখার কলা কৌশলগুলো যেভাবে তো নতুন রাইটারদের একটাই কাজ করা দরকার, সেটা হচ্ছে প্রচুর শব্দ বানানো। সে যদি থ্রিলারও লেখা অর্থ যদি বিপুল হয় সে লেখক হিসাবে এটা তো গেল হচ্ছে আমি কীভাবে ভালো লেখক হই। এখন আরেকটা বিষয় আছে, এই যে আপনি প্রথমে যে সমস্যাটা বললেন যে আপনি যখন বই পাবলিশ করতে গেলেন তখন কেউ বই পাবলিশ করতে চান, আপনি গেলেও তো যাবেন, তাহলে এই সমস্যাটা কী করে সলভ করা হবে? এটা মনে হয় পৃথিবীর সব উন্নত দেশ থেকে শুরু করে আমাদের মতো দেশে নতুনদের জন্য ওই রাস্তাটা খুবই কঠিন। ওই কঠিন রাস্তা তো সহজ করার কোনো জায়গা নয়, কঠিনই থাকে আজ কোনো কিছু। যেটা করতে পারে সেটা হচ্ছে যে নতুন রাইটার প্রিপারেশন নিয়ে যে আমার বই বের করতেই হবে এই মেলাতে কিংবা এই বছর, এটা বাদ দিয়ে ওকে বুঝতে হবে যে আমার বইটা কি আসলে মানুষের হয়েছে। এই যে অ্যাসেসমেন্ট এটা যদি করতে পারে তাহলে ওর কর্তব্য মানে অনেক সহজ হবে। এছাড়া রিজেকশনে যে পাবলিশারের কাছ থেকে কারণ পাবলিশার না করে দিয়েছে, পাবলিশারের সঙ্গে আসল রিজেকশনটা মাথায় রাখার জন্য পাঠক আমাদের এখানকার রাইটার শুধু পাবলিশার একটা পাবলিশার রিজেক্ট করলো আমি হতাশ হয়ে গেলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, আমার দ্বারা কিছু হবে না, এইভাবে না ভেবে তার দেখা উচিত যে আচ্ছা পাবলিশার তো সমস্যা একজন না একজন আমার মাথায় কিন্তু আমি একবারই গভীরভাবে মনোনিবেশ করে লেখালেখি করতে হবে। এই চিন্তাটা যদি থাকে তাহলে আমার ধারণা যে কোনো নতুন লেখক একটু কষ্ট হলেও জায়গাটা নিতে পারবে না, প্রতি বছরে কিছু লেখক কিন্তু অবশ্যই রাস্তাটা করবে। এটা অনেকটা যে 100 মিটারের ট্রায়ালের মতো। ট্রায়াল অবশ্যই কঠিন, অনেক লোক পার্টিসিপেট করে কঠিন হবে। আমার শেষ প্রশ্ন এটা হচ্ছে ধরেন আমি একটা বই লিখি, আপনি তো নিশ্চয়ই বই লেখার আগে কিছু স্টেপ ফলো করেন, তো হয় আপনি কাহিনিটা পুরোনো মাথার মধ্যে আগে সাজায় নিচ্ছেন, কোনো না কোনো টেকনিক। তো আপনি ধরেন আমি চাইলাম যে আমি একটা বই লিখবো, আমি কী কী স্টেপ ফলো করতে পারি যাতে করে লেখার প্রসেস
আপনি আমাকে কি কি পরামর্শ দেবেন? আমি নিজে যেটা করি সেটা শেয়ার করতে পারি। এটা পরামর্শ হলো পরামর্শ কিংবা অন্য কিছু না। সেটা হচ্ছে যে আউটলাইন করি। আউটলাইনটা করি এই কারণে যে আমি আগে একটা ফিউচার দেখে নিই যে আমার গল্পটা এইভাবে কি এইভাবে শেষ হয়। নট নেসেসারি যে এইভাবেই লিখবো শেষ হবে। সেটা লিখতে লিখতে আবার পরিবর্তন হয়। কিন্তু একটা আউটলাইন থাকতে কি এটা ম্যাপের মতো। আমি জানি ম্যাপটা এমন, কিন্তু আমি রাস্তা নেমে কিন্তু একটু ঘুরপথে যেতে পারি একই জায়গায় ডেস্টিনেশন। আউটলাইনটা খুবই আউটলাইন হলে কি হয়, রাইটারে অনেক খাটুনি কমে যায়, অনেক ঝক্কি কমে যায় এবং রাইটার কিন্তু লিখতে লিখতে মাঝপথে খেই হারিয়ে যায়। শেষের দিন হতে পারে, মাঝখানে হতে পারে, এগুলো হয় না। কারণ সে জানে আমার গল্পটা কীভাবে শেষ হবে। আউটলাইনটা মনে হয় পুলিশই নিয়ে গেল আপনাকে। তারপরে যেটা হচ্ছে যে আউটলাইনের পরে যেটা হতে পারে সেটা হচ্ছে এইটা আমি সবাইকে যে কেউ যে কোনোভাবে লিখতে পারে। ড্রাফটিংটা একবার দুবার তিনবার চারবার যদি না হয় তাহলে আমার মনে হয় মনে হয় না কোনো লেখা মানসম্মতভাবে তৈরি। লেখা কিন্তু একটা ড্রাফটিংয়ের পলিশ ড্রাফটিংটা ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশের থ্রিলার সম্রাট নাজিমউদ্দিনের সাথে। এরপরে পরের কোনো পর্বে দেখা হবে অন্য কোনো লেখা।